সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছি, খুব কঠিন একটি সময় আমাদের সামনে আবার শুরু হচ্ছে। প্যান্ডামিক সিচুয়েশনটা গত 3-4 দিন ধরে তোমরা নিশ্চয়ই জানো অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। মৃত্যুর হার এবং আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে। তো তোমাদের এই সময় আমি বলবো অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবা। প্রয়োজনে অপ্রয়োজনে বাসা থেকে বের হবে না। আর অবশ্যই মাস্ক পরবা বাসা থেকে বের হতে হলে, এবং স্যানিটাইজার হাতে নিয়েই বাসা থেকে বের হবে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে সতর্ক থাকলে হয়তো আমরা এই প্যান্ডামিক সিচুয়েশানটা কিছুটা হলেও নিজেদের কন্ট্রোলে রাখতে পারবো। তো চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমি পল্লবী দে, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকের ক্লাসটি গণিত বিভাগের নন মেজর একটি বিষয়ের জন্য, গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রদের জন্য। আজকের কোর্সটির নাম হচ্ছে প্রিন্সিপাল অফ মাইক্রো ইকোনমিক্স। এই কোর্সটির প্রথম অধ্যায় আমি গত ক্লাসে শুরু করেছিলাম। আজ আমার দ্বিতীয় ক্লাসেও প্রথম অধ্যায়ের অবশিষ্ট অংশটুকু আমি আজকে ক্লাসে পড়াবো। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে, আমি এখানে লিখেছি আজকের ক্লাসের বিষয়বস্তু: অর্থনৈতিক ব্যবস্থা, উৎপাদন সম্ভাবনা রেখা, সুযোগ ব্যয়, বাজার অর্থনীতি। এছাড়া অর্থনীতির একেবারে মৌলিক কিছু ধারণা নিয়েও আজকের ক্লাসে আমি আলোচনা করতে চেষ্টা করব। শুরুতে আমি চলে যাই অর্থনৈতিক ব্যবস্থা। প্রিয় ছাত্ররা, অর্থনৈতিক ব্যবস্থা কি তোমাদের নিশ্চয় মনে আছে। আমি গত ক্লাসে তোমাদেরকে অর্থনীতির বেসিক প্রবলেমসগুলো পড়িয়েছিলাম, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো পড়িয়েছিলাম। সমস্যাগুলো কি ছিল? আমি বলেছিলাম সমস্যাগুলো ছিল, একটি অর্থনৈতিক অর্গানাইজেশন সবসময় চিন্তা করবে কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব। অর্থাৎ সমগ্র অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় এই তিনটি বিষয়ের উপর বেস করে, এই তিনটি মৌলিক সমস্যার উপর বেস করে। কি উৎপাদন করব, আমি উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে তোমাদেরকে বুঝিয়েছিলাম। অর্থাৎ যেহেতু আমাদের সম্পদ সীমিত এবং আমাদের অভাব অসীম, এই সীমিত সম্পদ এবং অসীম অভাবের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে কোন প্রোডাক্ট বা কোন দ্রব্য উৎপাদন করলে সমাজে কাম্য উৎপাদন নিশ্চিত হবে, সমাজের সকল শ্রেণীর ভোক্তাদের নিকট তাদের প্রয়োজনীয় দ্রব্য পৌঁছানো যাবে এবং সর্বোচ্চ মুনাফা, ব্যবসায়িক চিন্তাধারার থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যাবে। এটি হচ্ছে কি উৎপাদন করব। আর কিভাবে উৎপাদন করব হচ্ছে, কিভাবে উৎপাদন করব দুটো বিষয়কে কেন্দ্র করে। একটি হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি, আরেকটি হচ্ছে পুঁজিনিবিড়। তো যে উৎপাদক বা যে উদ্যোক্তা, সে চিন্তা করবে তার উৎপাদন ব্যবস্থাটি শ্রমনিবিড় করে উৎপাদন করবে নাকি মূলধন নিবিড় করে। যেমন উন্নত বিশ্বে ইউএসএ, ইউকে, ওখানে শ্রম কিন্তু অপ্রতুল, চাহিদার তুলনায় তাদের শ্রমিক কম কিন্তু মূলধন অনেক বেশি। তারা সবসময় মূলধন নিবিড় উৎপাদন করতে, এই জন্য তাদের মূলধন নিবিড় উৎপাদন করতে হয়। আর আমাদের মতো দেশে যেখানে শ্রম প্রতুল, অর্থাৎ চাহিদার তুলনায় শ্রম অনেক বেশি, শ্রম সস্তা, এ কারণে আমাদের উৎপাদন ব্যবস্থাটাও শ্রমনিবিড়। এই জন্য বলা হয়, মানে কিভাবে উৎপাদন করব, কি শ্রমনিবিড় নাকি মূলধন নিবিড়। প্রিয় ছাত্ররা, 3 নম্বর মৌলিক সমস্যা ছিল কার জন্য উৎপাদন করব। অর্থাৎ সমাজে কার জন্য উৎপাদন করলে কাম্য উৎপাদন নিশ্চিত হবে এবং সমাজের মধ্যে আয় বৈষম্য থাকবে না, বা আমরা যে কাম্যতা বলি, সমাজের সকলের অভাব বা প্রয়োজন মেটানো সম্ভব হবে। কার জন্য উৎপাদন করবে? সমাজে দুই শ্রেণীর মানুষ আছে, ধনী শ্রেণী, দরিদ্র শ্রেণী। একজন উদ্যোক্তা চিন্তা করবে তার প্রোডাক্টটা
কোন শ্রেণীর জন্য উৎপাদন করবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য হলে সেটি সকল শ্রেণীর জন্য, তবে বেসিক্যালি দরিদ্র শ্রেণীর জন্য। আর যদি আরামবহুল বিলাসবহুল দ্রব্য হয় তখন সেটা অবশ্যই ধনী শ্রেণীর জন্য। তাহলে সমাজের কোন শ্রেণীর জন্য উৎপাদন করলে কাম্য উৎপাদন নিশ্চিত হবে এবং মুনাফাও সর্বোচ্চ করা যাবে, এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলেছি তিনটি। আরেকটি বলেছিলাম কোন প্রযুক্তিতে বা কোন দক্ষতার সাথে উৎপাদন করলে উৎপাদনটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, অর্থাৎ কম সময়ে দক্ষ উৎপাদন নিশ্চিত করা। এভাবে চারটি মৌলিক অর্থনৈতিক সমস্যার উপর দাঁড়িয়ে আছে একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনৈতিক ব্যবস্থা পড়ার আগে আমাদেরকে জানতে হবে অর্থনৈতিক কার্যাবলীগুলো কী কী। অর্থনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী কী? অর্থাৎ মানুষের অভাব মেটানোর জন্য বা প্রয়োজন নির্বাহের জন্য, প্রয়োজন পূরণের জন্য যে অর্থনৈতিকভাবে যে কার্যাবলীগুলো সম্পাদন করা হয় তাকে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী। কী কী হতে পারে? অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে উৎপাদন, বিনিময়, বন্টন এবং সবশেষে ভোগ। এই চারটি অর্থনৈতিক কার্যাবলী। তার মধ্যে প্রথমটি হচ্ছে উৎপাদন। উৎপাদন কি? আমরা সবাই জানি উৎপাদন কি, কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে উৎপাদন বলে। কিন্তু অর্থনৈতিক সেন্সে আরেকটু সংজ্ঞাটাকে আরেকটু মডিফাই করে বলা হয়, সেটি হচ্ছে প্রকৃতিতে অনেক সম্পদ রয়েছে, যে সম্পদ আমরা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, তবে সেই সম্পদকে মানুষ তার নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে যখন নিজেদের ব্যবহার উপযোগী করে তোলে তখন তাকে বলা হয় উৎপাদন। প্রকৃতিতে বাতাস আছে, সেই বাতাসকে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, প্রযুক্তি দিয়ে সেটা উইন্ড মিল তৈরি করে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। প্রকৃতিতে পানি আছে, পানি থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করছি। প্রকৃতিতে গাছ আছে, সে গাছকে আমরা আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, প্রযুক্তি দিয়ে আসবাবপত্র তৈরি করছি। এগুলো হচ্ছে উৎপাদন। বিনিময় কি? বিনিময় হচ্ছে সৃষ্টির আদিকাল থেকে মানুষ প্রত্যেকেই তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী তার সম্পদ ব্যবহার করে উৎপাদন করতো, তার প্রয়োজন মেটাতো। প্রত্যেকেই নিজস্ব প্রয়োজন অনুযায়ী। সে আদিকাল থেকে তোমরা জানো প্রথমে কৃষিকাজ শুরু হলো, তারপর আস্তে আস্তে মানুষের কিভাবে খাদ্য খাবে, পুড়িয়ে খেতে, আগুন তৈরি করতে শিখলো, পুড়িয়ে খেতে শিখলো। এরপরে আস্তে আস্তে বস্ত্র, এইভাবে মানুষ তার প্রয়োজন অনুযায়ী একটি একটি দ্রব্য উৎপাদন করে। তখন কিন্তু বিনিময় বলতে আসলে সেই অর্থে বিনিময় ছিল না, কিন্তু বর্তমানে সময়ের পরিবর্তনের সাথে সাথে, প্রযুক্তির বিভিন্ন পরিবর্তন, মানুষের দক্ষতার পরিবর্তনের সাথে সাথে মানুষের একটি দেশ বা একজন মানুষ কখনোই তার প্রয়োজনের সমস্ত কিছু নিজে তৈরি করতে পারে না বলে অন্যের উপর ডিপেন্ড হতে হয়। সেটি একটি দেশের ক্ষেত্রে উদাহরণটা দেওয়া যায়, একজন ব্যক্তির ক্ষেত্র। তুমি হয়তো একজন কৃষক হয়তো সে খাদ্য উৎপাদন করতে পারে, সে তো বস্ত্র উৎপাদন করতে পারে না। বস্ত্রের জন্য তাকে দর্জির কাছে যেতে হয়, তাকে বস্ত্র শ্রমিক উদ্যোক্তার কাছে যেতে হয়। এইভাবে বিনিময় প্রথাটা চলে এসছে। একটি দেশের ক্ষেত্রে আমরা বলতে পারি আমেরিকা মূলধন নিবিড় প্রোডাক্ট উৎপাদন করে, বাংলাদেশ প্রাথমিক পণ্য উৎপাদন করে। বাংলাদেশের কিন্তু মূলধন নিবিড় প্রোডাক্ট প্রয়োজন, তখন সে কী করে? আমেরিকার যখন প্রাথমিক পণ্য প্রয়োজন তখন দুটো দেশের মধ্যে বিনিময় হয়। কিভাবে বিনিময় হয়? আমরা যদি বলি এটি মূলধন নিবিড় আর এটি হচ্ছে মূলধন দ্রব্য, আমরা মূলধনী দ্রব্যই বলি, আর এটা হচ্ছে প্রাথমিক দ্রব্য। আরেকটু স্পেসিফাই করে এটি ধান, গম বলতে পারি, ধান, চাল, আর এটিকে বলতে পারি ভারী শিল্প,
ভারী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এগুলো বা সফটওয়্যার মূলধন নিবিড় দ্রব্য। তো এটি হচ্ছে আমেরিকা আর এটি হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ যদি মূলধন নিবিড় প্রোডাক্ট, বাংলাদেশ হচ্ছে প্রাথমিক পণ্য উৎপাদন করে, আমেরিকা হচ্ছে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করে, ঠিক আছে। এখন এই অঞ্চলে কি হচ্ছে, দুটো দ্রব্যের মধ্যে, দুটো দেশের মধ্যে বিনিময় হচ্ছে। আমেরিকা বাংলাদেশ থেকে প্রাথমিক পণ্য নিয়ে যাবে আর বাংলাদেশ আমেরিকা থেকে মূলধনী দ্রব্য নিয়ে যাবে। এইভাবে দুটো দেশের মধ্যে বিনিময় হচ্ছে। এটাকে বলা হয় বিনিময়, বা আমরা আরও একটু বলতে পারি মালিকানা হস্তান্তর করা। মালিকানা হস্তান্তর করাকে বিনিময় বলে, বা সম্পদের মালিকানা হস্তান্তর করাকে বিনিময় বলে। বন্টন কি? বন্টন হচ্ছে উৎপাদনে যে উপকরণগুলো ব্যবহৃত হয় সেই উপকরণগুলোকে তার প্রাপ্যাংশ বা লভ্যাংশ বুঝিয়ে দেওয়াকে বন্টন বলে। উৎপাদনে কি কি উপকরণ লাগে? উৎপাদনের উপকরণ কি কি? উৎপাদনের উপকরণ সমূহ হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। এই উপকরণগুলোকে যখন তার প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়া হয়, ভূমিকে কি দেওয়া হয়? ভূমিকে দেওয়া হয় খাজনা, শ্রমকে দেওয়া হয় মজুরি, মূলধনকে দেওয়া হয় সুদ এবং সংগঠনকে দেওয়া হয় মুনাফা। এগুলো হচ্ছে তাদের কি? তাদের প্রাপ্যাংশ। তারা উৎপাদন কাজে নিয়োজিত হয়েছে, শ্রমিক মজুরি না পেলে উৎপাদন করবে না। ভূমি উৎপাদন কাজে নিয়োজিত হতে হলে তাকে খাজনা প্রদান করতে হবে। মূলধনকে সুদ, তেমনি একটি সংগঠন যখন কাজ করে সে মুনাফার উদ্দেশ্যে কাজ করে। এই কারণে এগুলোকেই বলা হয় বন্টন। উৎপাদনের উপকরণ সমূহকে তার প্রাপ্যাংশ বুঝিয়ে দেওয়াই হচ্ছে বন্টন। এবং সর্বশেষে ভোগ। ভোগ কি? ভোগ হচ্ছে উপযোগ নিঃশেষ করাকে, কোনো দ্রব্যের ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে বলা হয় ভোগ। কোনো দ্রব্য মা সুন্দর করে তোমার জন্য রান্না করে এক প্লেট ভাত নিয়ে আসলো, যেটার উপযোগ ক্ষুধার্ত সবার কাছে থাকে। ওই ভাতটা তুমি না খেয়ে ছড়িয়ে ছিটিয়ে টেবিলের নিচে কিছু, টেবিলে কিছু, ভাত চারপাশে কিছু ছড়িয়ে ছিটিয়ে ফেললাম। এটি কি তাহলে কি হলো? ভোগ হলো? নো, এটি ভোগ না। এটি হলো খাবারটা নষ্ট হলো। কিন্তু যখন তুমি পরিপাটি করে ওই খাবারটা সম্পূর্ণ পারো, বা যতটুকু তোমার প্রয়োজন অতটুকু তুমি খেতে, তাহলে তার ব্যবহার হতো এবং তোমার উপযোগও নিঃশেষ হতো, উপযোগও পূরণ হতো, তখন সেটি হতো ভোগ। কোনো শপিং মল থেকে নতুন একটি কাপড় কিনে এনে যদি বাসায় সেটি এনে কেটে ফেলি, তখন কাপড়টা কি হলো? নষ্ট হয়ে গেল, কাপড়টার উপযোগ শেষ, অর্থাৎ কাপড়টা তুমি আর ব্যবহার করতে পারছো না। কিন্তু সেটি কি ভোগ হলো? সেটি ভোগ না। ভোগ কখন? কাপড়টা যখন কিনে এনে তুমি ব্যবহার করছো, একসময় ব্যবহার করতে করতে তার উপযোগ শেষ হয়ে গেল, ওটি আর ব্যবহারের উপযোগী নেই, তখন তাকে বলা হয় ভোগ। তাহলে আমি তোমাদেরকে অর্থনৈতিক কার্যাবলী বোঝাতে পেরেছি। এই কার্যাবলীগুলো প্রত্যেকটা দেশে, এই কার্যাবলীগুলো একটা নিয়মের মধ্যে চলে বা একটি ব্যবস্থার মধ্যে চলে। এই সামাজিক বা অর্থনৈতিক কার্যাবলীগুলো যে ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, সেই ব্যবস্থাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। বোঝাতে পেরেছি? যে ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক কার্যাবলীগুলো নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। পুরো বিশ্বে অর্থনৈতিক ব্যবস্থাকে আমি একটা চার্ট দিয়েছি, এইভাবে ভাগ করা হয়। দেখো, টাইপস অফ ইকোনমিজ অন দ্য বেসিস অফ লেভেল অফ ডেভেলপমেন্ট। পুরো বিশ্বের ডেভেলপমেন্টের উপর বেস করে এই ব্যবস্থাকে 3 ভাগে ভাগ করা হয়। আবার অন দ্য বেসিস অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার হচ্ছে অধিকারত্ব বা কন্ট্রোলের উপর বেস করে ভাগ করা হয় ডেভেলপড কান্ট্রি এবং ডেভেলপিং কান্ট্রি,
বা ডেভেলপড ইকোনমি বা ডেভেলপিং ইকোনমি। এখন আমরা মানে উন্নত দেশের ব্যবস্থা কেমন, উন্নয়নশীল দেশের ব্যবস্থা কেমন, এটি একটি সেন্স। আরেকটি সেন্স হচ্ছে ডেভেলপমেন্টের, উন্নয়নের উপর বেস করে অর্থনৈতিক ব্যবস্থাকে 4টি ভাগে ভাগ করা হয়। ভাগগুলো কি কি? অর্থনৈতিক ব্যবস্থা 4 প্রকার বা 4টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। 2 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তারপর হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এবং 4 নম্বরে ইসলামী অর্থ ব্যবস্থা। এই অর্থনৈতিক ব্যবস্থা মূলত 4 প্রকার। এখন প্রথমটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি? আমরা বিশ্বের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। প্রিয় ছাত্ররা, আমি এটা মুছে দিচ্ছি। 4টি অর্থ ব্যবস্থা বলেছি, আমি আলোচনা করব ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে। যেখানে এই অর্থ ব্যবস্থা হলো যেখানে ব্যক্তি মালিকানায় সম্পদ ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। উৎপাদন ব্যবস্থা থাকে ব্যক্তি মালিকানা। আরেকটি হচ্ছে উদ্যোগের স্বাধীনতা থাকে। এই অর্থ ব্যবস্থায় উদ্যোগের স্বাধীনতা থাকে বা উদ্যোক্তার স্বাধীনতা থাকে, ভোক্তার স্বাধীনতা থাকে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা থাকে। এই হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এই বৈশিষ্ট্য সম্পন্ন দেশগুলো কি কি? আমরা একটি পিওর ক্যাপিটালিস্ট কান্ট্রি বলতে পারি জার্মানিকে। জার্মানি হচ্ছে পিওর ক্যাপিটালিস্ট কান্ট্রি। এছাড়াও ইউকে, ইউএসএ, হংকং, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, এই দেশগুলো হচ্ছে ক্যাপিটালিস্ট কান্ট্রি। এখন ক্যাপিটালিস্ট কান্ট্রির বৈশিষ্ট্য কি? ব্যক্তি মালিকানা, উৎপাদন ক্ষেত্রে ব্যক্তি মালিকানা থাকে, অর্থাৎ সরকার এখানে কোনো হস্তক্ষেপ করে না। প্রত্যেক ব্যক্তি তার মূলধনের উপর ডিপেন্ড করে বা তার সম্পদের উপর ডিপেন্ড করে উৎপাদন কার্য স্বাধীনভাবে পরিচালনা করে। উদ্যোগের স্বাধীনতা থাকে, স্ব উদ্যোগে। এখানে সরকার কোনোভাবে তাকে হস্তক্ষেপ করবে না যে এই প্রোডাক্ট উৎপাদন করতে পারবে, এই প্রোডাক্ট উৎপাদন করতে পারবে না, এরকম কোনো হস্তক্ষেপ সরকারের থাকে না। ভোক্তার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকে। ভোক্তা তার রুচি এবং পছন্দ অনুযায়ী প্রত্যেকটা দ্রব্য ভোগ করার স্বাধীনতা থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই দাম ব্যবস্থাটা কি? বাজার অর্থনীতি যেখানে বলা হয়, অর্থাৎ বাজারে দুটো শক্তি থাকে, ক্রেতা এবং বিক্রেতা। ক্রেতা বিক্রেতার চাহিদা যোগানের উপর স্বয়ংক্রিয়ভাবে যখন দাম প্রতিষ্ঠিত হয় তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। এবং এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সর্বশেষ পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। মানে সবসময় টার্গেট থাকে এখানে কল্যাণের কথা নয়, এখানে থাকে মুনাফা। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং মুনাফা অর্জনের চিন্তাভাবনা থাকে বেশি। এইবার আসি আমরা
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিকে কি থাকে? সমাজতান্ত্রিকে ঠিক তার একটু উল্টো আর কি, আমরা এটাকে কমান্ড ইকোনমিও বলতে পারি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি? যেখানে সরকারি মালিকানা বা নিয়ন্ত্রিত, এটাকে কিন্তু নিয়ন্ত্রিত অর্থব্যবস্থা বলা হয়। সরকারি মালিকানায় সব পরিচালিত হয়, সরকারি মালিকানায় পরিচালিত হয়, যেখানে মুনাফা অর্জন নয়, সামাজিক কল্যাণই বড় বিষয়। সামাজিক কল্যাণ নিশ্চিত করাই সবচেয়ে বড় বিষয়। উদ্দেশ্য থাকে সামাজিক কল্যাণ নিশ্চিত করা এবং অর্থনৈতিক পরিকল্পনা, আয়ের সুষম বন্টন হয়। এই অর্থব্যবস্থায় আয়ের সুষম বন্টন হয়। আচ্ছা প্রিয় ছাত্ররা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি? সরকারি মালিকানায় সব কিছু পরিচালিত হয়, মুনাফা অর্জন নয়, সামাজিক কল্যাণ নিশ্চিত করাই হচ্ছে এই অর্থব্যবস্থার মূল লক্ষ্য এবং আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়। আবার অর্থনৈতিক সকল পরিকল্পনা নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয়ভাবেই, অর্থাৎ সরকার কর্তৃক সমস্ত পরিকল্পনা নিয়ন্ত্রিত হয়। প্রিয় ছাত্ররা, এখানে একটি কথা আছে, এই যে আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়, তোমরা একটি লাইন মনে রাখবা, প্রত্যেকে এই অর্থব্যবস্থায় প্রত্যেকে কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী এবং পারিশ্রমিক পাবে তার কাজ অনুযায়ী। এই অর্থব্যবস্থার মূল কথাই হচ্ছে এটি। উৎপাদনের মূল কথা কি? এভরিওয়ান will do his work according to his ability, but everyone will get paid according to his work. বোঝাতে পেরেছি? মানে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে কিন্তু পারিশ্রমিক পাবে তার কাজ অনুযায়ী। এভাবে হলে জাতীয় আয়ের সুষম বন্টন হয়। এ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ভিয়েতনাম, চীন, লাওস, কম্বোডিয়া। এগুলো হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সবচাইতে বড় উদাহরণ। এখন মিশ্র অর্থব্যবস্থা কি? মিশ্র অর্থব্যবস্থা খুব সহজ, সেটি হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিকের কম্বিনেশন বা সমন্বয় যেখানে হয়। ব্যক্তি মালিকানাও থাকবে এবং সরকারি মালিকানাও সমানভাবে পরিচালিত হবে। মিশ্র ব্যবস্থাটা কি? ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা যুগপৎভাবে ঘটবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটি কোথাও কোথাও সরকার নিয়ন্ত্রণ করে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, কোথাও কোথাও সরকারি হস্তক্ষেপ থাকে। এমন কোনো প্রোডাক্ট যদি সমাজের জন্য ক্ষতিকর হয় সেখানে সরকারি হস্তক্ষেপ থাকে। আবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তি মালিকানা পরিচালিত হয়। এখন এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং মুনাফা অর্জন, এই হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এরপরে আসি ইসলামী অর্থব্যবস্থায়। ইসলামী অর্থব্যবস্থা কি? ইসলামী অর্থব্যবস্থা হচ্ছে সকল সম্পদের মালিক আল্লাহ নিজে, এই চিন্তাভাবনা করা হয় এবং এই সম্পদকে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদকে ইসলামী মনে করা হয়। এটি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ নিজের কাছে কুক্ষিগত করে রাখা উচিত নয়, এটিকে জাকাত হিসেবে প্রদান করা হয়। সুদকে রিবা নামে বলা হয়, যে সুদ হারাম, অর্থাৎ কোনো সম্পদ বিনিয়োগ করে সেখানে সুদ নেওয়া যাবে না, সুদ নিষিদ্ধ। এইভাবে কিছু কিছু দেশে ইসলামী অর্থব্যবস্থায় পরিচালিত হয়। তাহলে আমরা অর্থনৈতিক ব্যবস্থা 4 ধরনের মোটামুটি আমরা জেনেছি। এখন আমরা জানব পরবর্তী টপিকটা কি। অর্থনৈতিক ব্যবস্থার মোটামুটি আইডিয়া আমরা পেয়েছি।
পরবর্তী টপিকটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা কি? দেখো আমি একটি চিত্র দেখাচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা। আমি এই সংজ্ঞাটি আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রিয় ছাত্ররা, আমরা বোর্ডে চলে যাই। দেখো উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুটি অক্ষ, এই অক্ষটি আঁকার আগে, উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার আগে আমরা একটা ট্যাবল দেখাচ্ছি। ট্যাবলে দেখো এটা হতে পারে ধান, আমরা এদিকে দিয়ে দিই, এদিকে কি দিতে পারি, এদিকে ধরো পাট বা গম বা কিছু একটা দিলাম। হ্যাঁ, এ এবং বি, এ বি উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো এই রেখার এ বিন্দুতে এক্স 0 ওয়াই সর্বোচ্চ, আর বি বিন্দুতে ওয়াই 0 এক্স সর্বোচ্চ, ওয়াই 0 এক্স সর্বোচ্চ। এখন এই বিন্দুতে উৎপাদন করলে x0 মানে কি? ধানের উৎপাদনের পরিমাণ 0 এবং পাট উৎপাদন হচ্ছে সর্বোচ্চ। এই বিন্দুতে উৎপাদন করলে পাটের উৎপাদনের পরিমাণ 0, ধান উৎপাদন হচ্ছে সর্বোচ্চ। এই উৎপাদন সম্ভাবনা রেখার আর বাকি যে বিন্দুগুলো এ বি সি, এই বিন্দুগুলোতে বিভিন্ন দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করছে। x1, x2, x3, y1, y2, y3। এই বিন্দুতে x1, y3, এই বিন্দুতে x2, y2, এই বিন্দুতে x3, y1। তাহলে এটি কি কার্ভ? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় ছাত্ররা, আমরা এই যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাচ্ছি, আমি সংজ্ঞাটা একটু আগে বলেছি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে, এই যে এই রেখাটিতেই বোঝানো হচ্ছে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি, মানে তোমার কাছে বর্তমানে যে প্রযুক্তি চলমান আছে উৎপাদন ক্ষেত্রে, সেই প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। এক্স এবং ওয়াই, ধান এবং পাট দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ। দেখো এ বিন্দুতে একটি সংমিশ্রণ, বি বিন্দুতে একটি সংমিশ্রণ, সি বিন্দুতে একটি সংমিশ্রণ, আবার এ আর বি বিন্দুতে ভিন্ন ভিন্ন সংমিশ্রণ নির্দেশ করছে। এটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় ছাত্ররা, উৎপাদন সম্ভাবনা রেখাকে আমি যদি একটু মডিফাই করি, আমি তিনটি অঞ্চল পাবো। দেখো এই তিনটি অঞ্চল পাবো। তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? এখানে দেখো রেখার অভ্যন্তরে একটি বিন্দু, রেখার উপরস্থ তিনটি বিন্দু এবং রেখার বাইরে একটি বিন্দু। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার তিনটি অঞ্চল দেখাচ্ছি। এই তিনটি অঞ্চল দিয়ে আমরা কি বুঝি? এই তিনটি অঞ্চল দিয়ে মূলত উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য বুঝি। তাৎপর্যটা কি দেখো? তাৎপর্যটা হচ্ছে এ বি উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখার এম বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ এখানে সকল সম্পদকে ব্যবহার করা হয়নি, অর্থাৎ কিছু সম্পদ অব্যবহৃত রয়েছে।
অর্থাৎ বেকারত্ব আছে, এখানে লেখা আছে দেখো। এম বিন্দু হচ্ছে অর্জনযোগ্য কিন্তু সম্পদগুলো আনইউটিলাইজড থেকে গেছে। আর আই জে কে এই তিনটি বিন্দুতে সম্পদের পূর্ণ ব্যবহার হয়েছে এবং পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। এন বিন্দুতে কি? এন বিন্দু হচ্ছে অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ আমার সম্পদ যা আছে তার থেকে বাইরে গিয়ে আমাকে উৎপাদন করতে হবে। তো এই বিন্দুটি কি কখনো কাম্য? এই বিন্দুটি কখনোই কাম্য বিন্দু নয়, কাম্য বিন্দু নয়। তাহলে কাম্য বিন্দু কোনটি? এই তিনটি বিন্দু হচ্ছে কাম্য বিন্দু। এটিও কাম্য নয়, কারণ এখানে কি আছে? বেকারত্ব, সম্পদকে ব্যবহার করা হয়নি। আর এই তিনটি বিন্দুতে কি আছে? সম্পদ পূর্ণ ব্যবহার করা হয়েছে এবং উৎপাদন করা হয়েছে যথাযথভাবে। তাহলে আই জে কে অর্থাৎ এদিকে এ বি সি বিন্দুই উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহৃত বিন্দু। আর এটিকে রেখাটিকে বলা হয় পিপিসি কার্ভ। প্রিয় ছাত্ররা, এই কার্ভের মাধ্যমে আমরা একটি বিষয় তোমাদেরকে তুলে ধরতে পারি। বিষয়টি কি? অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় কি? অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় হচ্ছে সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের মধ্যে যে কোনো একটির উৎপাদন বাড়াতে গেলে অন্য একটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। অর্থাৎ দেখো, এখানে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অপর একটি দ্রব্যের উৎপাদন কমাতে হয়। এই যে যতটুকু কমাতে হয় সে কমানোর পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। এই কমানোর পরিমাণকে বলা হয় সুযোগ ব্যয়। দেখো, এখানে এক্স দ্রব্য আছে আর একটি ওয়াই দ্রব্য আছে। আমি তোমাদেরকে একটি প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে পারি। তোমার কাছে সময় আছে লিমিটেড, তোমার পড়া আছে অনেক, কিন্তু এই সময়ে তোমার আবার টিভি সিরিয়াল চলছে। তুমি কোনটির সুযোগ নেবে? একটির সুযোগ নিতে হলে আরেকটির সুযোগ ছেড়ে দিতে হয়। তাহলে সেটি হচ্ছে সুযোগ ব্যয়। যেটির জন্য আমি যেটি ছেড়ে দিচ্ছি, যতটুকু ছেড়ে দিচ্ছি সেটি হচ্ছে অপরটির সুযোগ ব্যয়। অর্থাৎ এখানে দেখো, আমি চিত্রটি আবার একটু তোমাদেরকে দেখাই। এই যে ওয়াই দ্রব্যের যতটুকু ছেড়ে দিলাম, ওয়াই দ্রব্যের ছেড়ে দিলাম 30 থেকে 20, এই 30 থেকে 20 অংশ অর্থাৎ 10 পেলাম কি? 20 থেকে 35, 15। এক্স দ্রব্য 15 একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্য যতটুকু ছেড়ে দিলাম, এটা ডেল ওয়াই, এটা ডেল এক্স। অর্থাৎ এক্স দ্রব্য 15 একক পাওয়ার জন্য ওয়াই দ্রব্য 10 একক ছেড়ে দিলাম। এই 15 একক এক্স দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে 10 একক ওয়াই দ্রব্য। আমি কি বোঝাতে পেরেছি? কেন আমাদেরকে ছেড়ে দিতে হয়? কারণ আমাদের সম্পদ সীমিত এবং প্রযুক্তিও, যে প্রযুক্তি চলমান তার মধ্যে সম্পদ সীমিত, আমাদের অভাব অসীম, প্রয়োজন অনেক, কিন্তু সীমিত সম্পদের কারণে একটি পেতে গেলে আরেকটি ছেড়ে দিতে হয়। যতটুকু ছাড়তে হয় সেটিকেই বলা হয় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। তাহলে আমি এখানে এই চিত্রে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দেখালাম এবং পাশাপাশি অপরচুনিটি কস্ট দেখালাম। প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই উৎপাদন সম্ভাবনা রেখা তাৎপর্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে একটি দেশে বা একটি দেশে যে পরিমাণ সম্পদ আছে সেই সম্পদকে পূর্ণভাবে ব্যবহার করেই উৎপাদন নিশ্চিত করতে হয় এবং সে সম্পদের বাইরে গিয়ে উৎপাদন করা উচিত নয়। তখন কি হয়? আমাদের ঋণ করতে হয় বা পূর্ণনিয়োগ অর্জিত হলেও সম্পদগুলো অর্জনযোগ্য অঞ্চল থাকে। মানে আমাদেরকে অন্যের কাছ থেকে সম্পদ এনে উৎপাদন কাজে ব্যবহার করতে হবে। এই হচ্ছে এই সম্ভাবনা রেখার তাৎপর্য। তাহলে একজন যুক্তিশীল উৎপাদক কোথায় উৎপাদন করবে? তার সম্পদকে পূর্ণভাবে ব্যবহার করে
সে উৎপাদন করবে। এই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাখ্যা। প্রিয় ছাত্ররা, আমরা একটু এবার বাজার অর্থনীতি সম্পর্কে জানব। মার্কেট মেকানিজম বা মার্কেট, আমি এই পাশে একটু লিখছি বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতি হচ্ছে বাজারে দুটো শক্তি থাকে, একটি হচ্ছে ক্রেতা আর একটি হচ্ছে বিক্রেতা। ক্রেতা যখন বাজারে যায় তখন তার চাহিদা নিয়ে যায়, আর বিক্রেতা যখন প্রোডাক্ট বিক্রি করে তখন তার আসে যোগান, তাকে যোগান দিতে হয়। এই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে বা পারস্পরিক ঘাত প্রতিঘাতে তখন নির্ধারিত হয় প্রোডাক্টের দাম। এই যে স্বয়ংক্রিয়ভাবে প্রোডাক্টের দাম নির্ধারণ হওয়াকেই বলা হয় বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমি। এই ধারণাটিকে অ্যাডাম স্মিথ বলেছেন, বাজারে এটা কে পরিচালনা করে? বাজারে একটি ইনভিজিবল হাত আছে, ইনভিজিবল হ্যান্ড আছে, যেটাকে আমরা অদৃশ্য হস্ত বলি। এই অদৃশ্য হস্তই মূলত এই মার্কেট ইকোনমিটাকে পরিচালনা করে। সাধারণত ক্যাপিটালিস্ট ইকোনমি বা মিক্সড ইকোনমিতে বাজার অর্থনীতির বেশি প্রয়োগ দেখা যায়। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা বাজার অর্থনীতির ধারণাটা কিছুটা বুঝতে পেরেছি। আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম অর্থনৈতিক কার্যাবলীগুলো কি? উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। অর্থনৈতিক ব্যবস্থা কি? এই কার্যাবলীগুলো যে ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় তাকে বলা হয় অর্থনৈতিক ব্যবস্থা। 4 ধরনের ব্যবস্থা: ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী। এরপরে পড়েছি যখন উৎপাদন করতে যাব উৎপাদন সম্ভাবনা রেখা কি, এই রেখার তাৎপর্য কি। আরেকটি কনসেপ্ট পড়েছি সুযোগ ব্যয়, এবং আরেকটি কনসেপ্ট সর্বশেষে আমরা পড়েছি বাজার অর্থনীতি বা মার্কেট ইকোনমি। প্রিয় ছাত্ররা, তোমাদের প্রথম চ্যাপ্টার এই আজকে শেষ হয়ে গেল। প্রথম চ্যাপ্টার আমরা আগামী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সবাই নিরাপদে থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুস্থ থেকে তোমাদের জন্য এরকম অনলাইন ক্লাসগুলো পরিচালনা করতে পারি।